আসসালামু আলাইকুম। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনা করব। এবারে বাংলাদেশের টি-20 স্কোয়াডটা বিশ্বকাপের জন্য যেটা দিয়েছে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্কিত আছে। তো যুক্তরাষ্ট্রের সাথে টানা 2টি ম্যাচ হেরে কিন্তু বিতর্কতার মাত্রা আরো বেড়ে গেছে, কারণ আপনি অফ ফর্মে বা কোচের, অধিনায়কের, ম্যানেজমেন্টের বা বিসিবি সভাপতির সবার যদি কোটা হিসাবে এক একজন করে প্লেয়ার নেন, তারা অফ ফর্মে তাও যদি তারা খেলে দল এরকম হবে, এটা স্বাভাবিক। কেননা আমরা জানি কোচ হাতুড়ি সিংহের স্পেশাল ছাত্র সৌম্য সরকার, পেস বোলিং অলরাউন্ডার, সে কিন্তু বিপিএল এ তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, তাও কিন্তু সে দলে ছিল, জিম্বাবুয়ে দলে ছিল, এর আগে বাংলাদেশের টি-20 সিরিজটা খেলছে সেটার মধ্যে ছিল। তারপর ধরেন আপনার নাজমুল হোসেন পাপনের নামের সাথে জড়িয়ে অনেকজনের তর্ক ছিল। তো সে কিভাবে সিলেটের মতো একটা ভরাডুবি দলের মধ্যে সে খেলছে, তার এভারেজ 10ও ছিল না, স্ট্রাইক রেট 100 ছিল না, 12-13 ম্যাচে সে 150 রানও করতে পারেন, এরকম একটা প্লেয়ার দলে কিভাবে আসে? তো সেও কিন্তু তার একটা কোটা দিয়ে খেলতেছে। কারণ আমরা জানি আমরা বাংলাদেশের ক্রিকেট টিমে 3 ফরম্যাটে 3টি অধিনায়ক ছিল। তো নাজমুল হোসেন শান্ত টেস্টে অনেক ভালো, তাকে আমি সাপোর্ট দিই। ওয়ান ডে আমি ধরবো, সে সিঙ্গেল উপর ডিপেন্ড করে খেলে। তো টি-20 তো আপনার সিঙ্গেল উপর ডিপেন্ড করে খেলতে পারবেন না। তো তাকে তো টি-20 দলে রাখার কথা না, তাকে অধিনায়ক কেন করা হলো? সে ফর্মে নেই বা যে হার্ড হিটার ব্যাটসম্যানও না, তার বিপিএল এ তেমন কোনো ভালো ইনিংস নেই। বঙ্গবন্ধু টি-20 করোনা পরে যেটা একটা খেলছিল, বাইরের দেশের কোনো ভালো বলার ছিল না, বাংলাদেশে যে বলার তাদেরকে নিয়ে ঘরোয়াভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো একটা, সেটার মধ্যে একটা সেঞ্চুরি করছিল। তারপরে কিন্তু সে দলে পাকাপোক্ত হয়ে যায়, দলে আসা যাওয়ার মধ্যে ছিল, তারপর পাকাপোক্ত হয়ে যায়। তা আপনি অধিনায়ক কাকে দিবেন? যে অধিনায়ক সে সম্পূর্ণ টুর্নামেন্ট বা সবগুলা সিরিজে সবগুলা ম্যাচ খেলবে, যদি ইনজুরিতে না পড়ে সে অধিনায়ক হবে। তো নাজমুল হোসেন শান্ত দলে থাকার কথা না, তার যে ফর্ম, যেহেতু লিটন দাস সে কিন্তু অধিনায়ক ছিল, আনফর্চুনেটলি কোনো কারণে বিসিবির সাথে তার মানানসই হয় নাই, তাকে বাদ দিয়ে কিন্তু নাজমুল হোসেন শান্তকে দেওয়া হচ্ছে। তো আমার প্রশ্ন হলো, এখন যদি লিটন দাস অধিনায়ক থাকতো, সে কিন্তু ফর্মে নেই, সে কিন্তু অনায়াসে দলে খেলতো, নাজমুল হোসেন শান্ত ফর্মের জন্য বাদ পড়তো। এখন যেহেতু দুজন ফর্মে নেই, আপনি তৃতীয় ব্যক্তি তাকেও অধিনায়ক দিবেন যে ইনচুট নয়, সে দলে একটা নিয়মিত প্লেয়ার, তাকে দিবেন। আমার প্রথম পছন্দ তৌহিদ হৃদয়। আর যদি আপনার মাহমুদুল্লাহ রিয়াদকে বলেন, যেহেতু সাকিব অধিনায়ক করবে না, মাহমুদুল্লাহ রিয়াদও প্রথম পছন্দ হতে পারে। কেননা পাকিস্তান ক্রিকেট টিম কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য বাবর আজমকে আবার নতুন করে অধিনায়ক করে পাঠিয়েছে। শাহিন আফ্রিদি সে কিন্তু ভালোই ফর্মে ছিল, কিন্তু তার নেতৃত্বে কিন্তু পাকিস্তান সিরিজ হারছে 2-3টা নিউজিল্যান্ডের সাথে। তো তাকে কিন্তু আবার ড্রপ করানো হয়েছে। সে কিন্তু অধিনায়ক হিসাবে ভালো করতে পারেনি, কিন্তু অধিনায়ক হিসাবে খেলে কিন্তু ভালোই করছিল। তা আমরা কি মাহমুদুল্লাহকে অধিনায়ক দিতে পারতাম না? আমরা তো মাহমুদুল্লাহকে প্রত্যেক ম্যাচ খেলাতে পারতাম, যেহেতু মাহমুদুল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ফর্মে মাহমুদুল্লাহ তৌহিদ হৃদয়। দুইজন থেকে যদি একজনকে আমরা অধিনায়ক দিতাম, তারা সব ম্যাচ খেলতো। নাজমুল হোসেন শান্ত যদি ভালো পারফরমেন্স করতে পারতো, সে খেলতো। তো সে যদি খেলতো, আমাদের তো কোনো লস ছিল না। তো সে তো দলে থাকার কথা না। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, এবার আসেন লিটন দাসের কথা। লিটন দাস হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে করা হতো। এখন লিটন দাস নাকি বাংলাদেশের বা ক্রিকেট ইতিহাসে সব বাঘা বাঘা প্লেয়ার তাকে নিয়ে উপস্থিত করছে, সে নাকি অনেক ভালো প্লেয়ার হবে, তার শর্ট সিলেকশন সবই নাকি ভালো। তো সে কিন্তু ফর্মে ছিল না। তো আমার প্রশ্ন, এই জায়গায় যদি লিটন দাস কিন্তু তার কোটা, কেউ কোটা বা প্রধান নির্বাচক হোক, প্রধান নির্বাচক কিন্তু লিপু ভাই তাকে ভালোভাবে দেখতেও পারে না ধরতে গেলে, তাও কিন্তু সে দলে রেখেছে তাকে। তো লিটন দাস, সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত, 3জন যদি আপনার কোটা অফ ফর্মে থেকে খেলে, একটা দলের ব্যাটসম্যান থাকে কয়জন? ওয়েস্ট ইন্ডিজ কালকা দেখলাম আফ্রিকার সাথে জেনুইন ব্যাটসম্যান তারা 4টা খেলাইছে, আর 7টা বলার। কাইল মাইলস যে বল করে সেটা যদি ধরি 8টা বলার। তো আমরা যদি 3টা টপ অর্ডার ব্যাটসম্যান যদি 3টা অফ ফর্মে বা কোটা ফর্মে যদি খেলাই, তাহলে দল আমাদের কি করবে? এখন আসেন আমাদের টি-20
সাকিব আল হাসান কিন্তু অন্যমনে যদি নামতো তাহলে কিন্তু সে তার যে মেজাজে খেলা সে কিন্তু আগ্রাসী খেলতে পারতো। সে যদি চাপের মধ্যে নামে তখন কিন্তু তার স্বাভাবিক খেলাটা সে খেলতে পারে না। সে একটু চাপ নিবে, যদি 3টা উইকেট পড়ে যায় তারপর সে নামে, সে কিন্তু ছক্কা মাথায় দিয়ে মারে না, বলটা ক্যাচ হয়ে যায়। শর্ট খেলতে সময় খেলে না, বলটা ক্যাচ হয়ে যায়। তো তার যে ফর্ম, তার এই ফর্ম থেকে কিন্তু তাকে বঞ্চিত করা হচ্ছে। আবার ধরেন তহিদ হৃদয় অনডাউনে নেমে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ভালো খেলেছে, সেও কিন্তু একটু চাপে থাকে। যদি আর্লি 2টা উইকেট পড়ে যায়, 3টা উইকেট পড়ে যায়, তারপর সে কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। তো আমি যদি আমার ওপেন তানজিদ হাসান তামিম, সে কিন্তু টি-20 স্পেশালিস্ট, আমি প্রথম থেকে বলে আসছি, সে কিন্তু আগ্রাসী প্লেয়ার। তাকে কিন্তু ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়েছে অযথা। সে কিন্তু টি-20 প্লেয়ার, তাকে এবার টি-20 বিশ্বকাপে দলে নিয়েছে বা সিরিজে নিয়েছে, সেটা ভালো উদ্যোগ। তো তাকে যদি আমি দলে রাখি, তার সাথে যদি এনামূলক বিজয়কে আমি খেলাতাম, সে কিন্তু বিপিএল এ ভালো পারফরমেন্স করেছে, তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা আসতো না। যারা ভালো খেলছে তারা, আমরা ইন্ডিয়ান যে প্লেয়াররা দেখি যারা রান করছে তারাই খেলে, অন্য দেশ যারা ফর্মে থাকে তারা খেলে। অনেক বড় বড় নাম কিন্তু এবারে বিশ্বকাপে নেই, দলে ফর্মে নেই, দলে নেই, নাম নেই বা দলের মধ্যে সারা আসতে পারেনি। তো আমি যদি এনামূলক বিজয়কে নিলাম না, তারপর আমাদের নুরুল হাসান সোহান যে কিপিং করে 10-15টা 20টা রান সেভ করে দেয় 20 ওভারে টি-20 ম্যাচে, জাকির আলীকে আমি দলে নিতাম, নুরুল হাসান সোহানও খেলতো। বা আমি শামীম হোসেন রংপুরের লাস্টের ম্যাচে সে 18 না 17 বলে 50 করছিল, সে কিন্তু দলে থাকলে 5-10টা রান ফিল্ডিং করে সেভ করে দেয়। তো এরকম প্লেয়ার যদি আমরা না নেই, যারা ফিল্ডিং একটা ড্রাইভ দেয় না, গত ম্যাচে জাকির আলী অনেক, সে কিন্তু স্পেশালিস্ট বা উন্নত মানের বা আন্তর্জাতিক লেভেলের যে কিপিং উইকেট কিপার, সে কিন্তু সেরকম মানের না, তাকে কিন্তু সেরকম কোনো ট্রেনিংও দেওয়া হয়নি। গত ম্যাচে একটা ইজি স্টাম্পিং সাকিবের বলে কিন্তু সে ছেড়ে দেয়। তো এরকম অনভিজ্ঞ একটা প্লেয়ার আপনি টি-20 বিশ্বকাপে খেলবেন, এরকম বড় দলের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো ক্যাচ মিস করলে কিন্তু ম্যাচটা মিস হয়ে যেতে পারে। টি-20 আমরা জানি মোমেন্ট টাইমের খেলা, তো একটা ক্যাচ যদি মিস করে সে, তখন আপনি কাকে দোষারোপ করবেন? যদি নুরুল হাসান সোহান দলে থাকতো, আমরা যদি ওপেনিং এ এনামূলক বিজয় নাও যদি নিতাম, আমরা সাকিবকে আর তানজিদকে ওপেনিং করাতাম, অন্যান্য তহিদ আসতো, তারপরে কিন্তু আমাদের অনেক গ্যাপ আসতো। শামীম হোসেন খেলতে পারতো, মাহমুদুল্লাহ, জাকির, নুরুল হাসান সোহান এইভাবে খেলতে পারতো। আমরা শেখ মেহেদীকে ওপেনিং এ পাঠাতে পারতাম, সাকিব অন্যান্য খেলতো, শেখ মেহেদী থাকলে, রিশাদ হাসান থাকলে, সাকিব আল হাসান, তিনজনে কিন্তু ব্যাট করতে পারে। তো আমাদের 8টা ব্যাটসম্যান হতো, আমরা 3টা পেস বোলার খেলাইতাম স্পেশালিস্ট। 3টা পেস বোলার আমরা জানি, যেহেতু সাইফুদ্দিন দলে নেই, আমাদের পেস বোলাররা কিন্তু ব্যাট চালাতে পারে না। গত ম্যাচে শরীফুল কিন্তু স্টাম্প ছেড়ে যে মারছে, সে কিন্তু জানে রিশাদ হাসান মারতে পারে, সে কিন্তু যদি ধরে খেলতো ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিততে পারতো। তার মধ্যে কিন্তু তেমন একটা দায়বদ্ধতা দায়ভার ছিল না, সে কিন্তু স্টাম্প ছেড়ে ব্যাট চালিয়েছে। তো পেস বোলারকে আপনি কি দোষ দিবেন? আমাদের শিক্ষিত ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারেনি। তো আমরা যদি 3টা স্পেশালিস্ট স্পিনার বোলার খেলাই, তারা 3জনে কিন্তু ব্যাট চালাতে পারে, সাকিব, মেহেদী, রিশাদ। তো 3টা পেস বোলার খেলাই 6 জন, আমাদের 5টা থাকবে জেনুইন ব্যাটসম্যান। এবার যদি আমরা জেনুইন ব্যাটসম্যান যদি আমরা 5টা থেকে 3টা অফ ফর্মের ব্যাটসম্যান খেলাই, যেহেতু সৌম্য, লিটন, শান্ত, তাহলে আমাদের 2টা ব্যাটসম্যান থাকবে, মাহমুদুল্লাহ আর জাকির আলী অনেক বা তানজিদ হাসান তামিম, ওদেরকে একজন বাদ দিবেন বা লিটন বাদ দিবেন, 2টা অফ ফর্মের প্লেয়ার। তো 2টা ব্যাটসম্যান নিয়ে আপনি কোনো দলের সাথে জিততে পারবেন না। আর বিশেষ করে আমাদের সাকিব আল হাসান গত ম্যাচে একটু আগ্রাসী ছিল, সে কিন্তু অন ফর্মে নেই, সে কিন্তু বোলিং দিয়ে পশিয়ে দেয়। তো তাকে কিন্তু আপনার গণার বাইরে রাখতে হবে, সে কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলে। তো যারা জেনুইন ব্যাটসম্যান, তাদের থেকে কিন্তু আপনি আশা করতে হবে যে তারা আমাদের ম্যাচটা ঘুরাতে পারবে বা ঘুরবে। আর সাকিবকে আমরা জানি আগ্রাসী প্লেয়ার, যে ম্যাচে রান করবে সেই ম্যাচে রান সে করবে, নাহলে সে আর্লি আউট হয়ে যাবে। তো এরকম আগ্রাসী প্লেয়ার কিন্তু যখন দল চাপে পড়ে, 3টা উইকেট পরে 5 নম্বরে নামে না। আগ্রাসী যারা, তারা ওপেনিং ওয়ানডাউনে খেলে, কারণ ওপেনিং আগ্রাসী একটা উইকেট গেলে তারপর কিন্তু ধরে খেলার সুযোগ থাকে, 2টা উইকেট গেলে ধরে খেলার সুযোগ থাকে। এখন আপনি 3টা উইকেট গেল, সাকিব আগ্রাসী সেও এসে আউট হয়ে গেল, তখন কিন্তু দল চাপে পড়ে যায়, ম্যাচ থেকে ছিটকে যায়। তো আমাদের ম্যানেজমেন্ট কোচ হাতুরু সিংহে মনে হয় হাতুরু দিয়ে বাংলাদেশের প্লেয়ারের মাথার মধ্যে বাড়ি দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। তো বাংলাদেশ ভালো খেলুক বিশ্বকাপে, আর না হোক নেপাল আর নেদারল্যান্ডের সাথে জিতুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।